কুন্তলা জানতে পেরে যায় যে দীপার বংশধর সুদীপা বেঁচে আছে। এইটা জানার পরে কুন্তলা সুদীপার ক্ষতি করতে চলে আসে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের এপিসোডে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সুদীপার বিদায়ের বেলা জানকী কেঁদে কেঁদে আদিত্যকে বলতে থাকে যে জামাই বাবা, তুমি একমাত্র সুদীপাকে দেখে রাখতে পারবে, তাই সুদীপাকে সবসময় তুমি দেখে রেখো। তোমার হাতেই আমাদের মেয়েকে ছেড়ে দিচ্ছি, বাপ মা মরা মেয়ে, তুমি ওকে দেখে রেখো বাবা। এই বলে আদিত্যর হাতে সুদীপাকে তুলে দেয় জানকী। এরপরে দেখা যায় আদিত্য সুদীপাকে নিয়ে গাড়ির সামনে চলে আসে। সেখানে গ্রামবাসীরাও সব জড়ো হয়ে যায়। আর একজন বলতে থাকে যে এবার তাহলে সুদীপাকে আপনি আগলে রাখবেন, সুদীপার স্বপ্নটাও পূরণ করবেন, আমরা এই আশায় আপনার কাছে করছি। তখন দেখা যায় আদিত্যর ভাইয়ের স্ত্রী বলতে থাকে যে এরা যে সব কিছু তুলে দিচ্ছে আদিত্যর ঘাড়ে, আদিত্য কি এত কিছু সামলাতে পারবে? আদিত্য কোথায় এসে বিয়ে করলো? আগে এই বউকে বড়মা মেনে তো নিক, তারপরে এত বাহানা শুনবে। এরপরেই দেখা যাবে এলাকাবাসীরা আরও বলতে থাকে যে সুদীপা, তুই কি শহরে গিয়ে আমাদেরকে ভুলে যাবি মা? তোর জন্য আমরা সবাই পথ চেয়ে বসে থাকবো যে তুই একদিন ডাক্তার হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবি, সেই কামনাই আমরা করি। তখন সুদীপা বলতে থাকে, আপনারা চিন্তা করবেন না, আমি আবার এই গ্রামে ফিরে আসব। এই নবীনপুরে আমার কাছে সব থেকে আগে, নবীনপুরে আমি বড় হয়েছি, এই নবীনপুরে আমার বাবাকেও রেখে যাচ্ছি, তাই আমি এই নবীনপুরে আবারও ফিরবো, তোমরা চিন্তা করো না। তখনই দেখা যায় আদিত্য সবাইকে বলে যে তাহলে আপনারা থাকুন, এখন আমরা চলে যাচ্ছি। এরপরেই দেখা যায় পরমা সুদীপাকে বলতে থাকে যে সুদীপাকে আমি নিয়ে যাচ্ছি, আর সবাই অন্য গাড়িতে চলে যায়। তখন সুদীপাকে নিয়ে পরমা গাড়িতে উঠে যায়। আর সুদীপা শুধু তার বাবার কথাই মনে করতে থাকে, তার বাবার সাথে কাটানো স্মৃতিগুলো মনে করতে থাকে, যে তার বাবা আর তার মাঝে নেই। এগুলো মনে করে সুদীপা খুব অসুস্থ বোধ করতে থাকে। তখন পরমা সুদীপাকে বলে যে তোমার কি কোনো খারাপ লাগছে, তুমি আমাকে বলতে পারো। তখন সুদীপা কোনো কথাই বলে না, সুদীপা চুপ করে বসে থাকে। আদিত্য মনে মনে ভাবে যে আমি বাড়িতে গিয়ে বড় মাকে কী জবাব দেব? আমি বিয়ের আগে তো বড় মাকে কিচ্ছু বলিনি, বড় মা আমার উপরে খুব রেগে যাবে, আমি কি করব? বড় মাকে কী বলে বুঝাবো? অন্যদিকে দেখা যাবে কুন্তলা বেঁচে আছে। আর কুন্তলা সুদীপার ছবিটা হাতে নিয়ে বলতে থাকে যে এটা তো একেবারে দীপার মতো, তাহলে এই মেয়েটার সঙ্গে অবশ্যই দীপার বংশের কোনো মিল আছে। এটা আবার আমার নাতনি সুদীপা না তো, যে আমার কৃষ্ণর সন্তান। তখনই দেখা যায় কুন্তলা বলতে থাকে তাহলে তো আমি ওদেরকে বাঁচিয়ে রাখবো না, আমি দীপার বংশটা নির্বংশ করতে চেয়েছি, এজন্য আমি বেঁচে আছি। আমি সুদীপাকে মেরে ফেলবো, কিন্তু আরেকটা তো মেয়ে থাকার কথা, সে মেয়েটা কোথায়? তাকে কি করে খুঁজে পাবো? আমি কোথায় গেলে তাকে পাবো? কিন্তু আমাকে যে করে হোক এই মেয়ের কাছে আগে পৌঁছাতে হবে। এই মেয়েকে পেলে আমি ওদের দু বোনকেই খুঁজে পেয়ে যাব। এরা আমার আদরের নাতনি, এদেরকে তো বাঁচিয়ে রাখা যাবে না, এদেরকে আমি মেরে ফেলবো। আমি কথা দিয়েছিলাম আমার বাবাকে যে দীপার বংশের কাউকেই আমি বাঁচিয়ে রাখবো না, একে একে সবাইকে শেষ করে দেব। তাই আমি এদেরকেও শেষ করে ফেলবো, এদেরকেও আমি বাঁচিয়ে রাখবো না। এরাই আমার এখন টার্গেট হবে, এদেরকে তো আর বাঁচিয়ে রাখা যাবে না। এরপরে অন্যদিকে দেখা যায় আদিত্য সুদীপা আর পরমাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। গাড়ির মধ্যে সুদীপা কেমন যেন অস্থির অস্থির ভাব হয়। তখন আদিত্য সুদীপাকে বলে যে কি সমস্যা তোমার, কোনো সমস্যা হয়েছে সুদীপা? তখন সুদীপা বলে যে না, আমার কোনো সমস্যা হয়নি, আমি ঠিক আছি। এই কথাটা শুনে পরমা বলে যে আদিত্য কত পাল্টে গিয়েছে, আমি যে বসে আছি আদিত্য একবারের জন্য আমার দিকে তাকাচ্ছে না, আমাকে কোনো কথাও বলছে না আমার সঙ্গে। আদিত্য এমনটা হয়ে যাবে আমি কখনোই ভাবিনি। এখন আমার কি উপায় হবে? আমি কি নিয়ে বাঁচবো? আদিত্য তো তার জীবনসঙ্গীকে পেয়ে গেল, তাহলে আমার জীবনটা কি এভাবেই চলবে? আমি কি করব কিছু বুঝতে পারছি না। তখনই আদিত্য বলতে থাকে সুদীপাকে, সুদীপা তুমি চিন্তা করো না, তোমাকে কেউ কিচ্ছু বলবে না, আমি থাকতে তোমার কোনো ক্ষতিও হবে না। সুন্দর আর তোমার জীবনে কখনো আসতে পারবে না, আমি আর কখনোই আসতে দেব না। কলকাতায় গিয়ে আমি তোমাকে আগে ডাক্তার হওয়ার জন্য শপথ করেছি, সেটা করব আগে, তারপরে তোমার অন্য কিছু। তোমার জীবনে এখন একটাই লক্ষ্য থাকবে, সেটা হলো তুমি বড় ডাক্তার হতে পারবে, সেটা মনে রেখো। তখন সুদীপা বলে হ্যাঁ আমার মনে আছে। এরপরেই দেখা যায় সুদীপার মাথা ঘুরে পড়ে যেতে যায়। আর তখনই পরমা সুদীপাকে ধরে ফেলে। তখনই দেখা যায় পরমা সুদীপাকে বলে তোমার কোনো কী হয়েছে আমাকে বলতে পারো, তোমার কি হয়েছে বলো। তখনই আদিত্য বলতে থাকে
পরমা একটু ওকে ধরে রাখো, ওর হয়তো অসুস্থ বোধ হচ্ছে, ও সারাদিন হয়তো কিছু খায়নি তো তাই এমন হচ্ছে, তুমি ওকে ধরে রেখো। পরমা তখন ভাবে যে আদিত্য সব কিছু খেয়াল ওর রাখছে। এরপরে দেখা যায় পরমা আরও ভাবে যে এই সুদীপাকে তো আমি চিনতামও না, কিছুক্ষণ আগে ওর সাথে আমার কোনো পরিচয় ছিল না, কিন্তু ওকে কেন জানি আমার খুব আপন আপন লাগছে, মনে হচ্ছে ওর সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক আছে, কিন্তু ও তো আমার কেউ হয় না, তাহলে এমন লাগছে কেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। আসলে আমার বোন নেই তো তাই বুঝি ওকে দেখে আমার বোনের মতো মনেও হচ্ছে। অভ্রজিৎ কাজে যাওয়ার আগে শুধু পরমার কথাই ভাবতে থাকে যে পরমা তাকে এভাবে ঠকিয়েছে। পরমা তার সামনে আদিত্যর সঙ্গে কথাগুলো যে বলেছিল যে এ বাড়িতে তার আসার কথা ছিল আদিত্যর বউ হয়ে, কিন্তু অভ্রজিতের বউ হয়ে এসেছে বলে পরমা খুশি নয়। এ কথাটি মনে করেই অভ্রজিৎ অস্থির হতে থাকে আর বলতে থাকে যে আমি কখনোই আর ও বাড়িতে ফিরে যাব না, থাক পরমা সুখে থাক, আমি সেটাই চাই। অন্যদিকে দেখা যায় আদিত্যর গাড়িটা থামিয়ে সবাই নেমে পড়ে। এরপরে দেখা যায় আরশি বলতে থাকে যে দাদা এখানে বলে ভালো একটা মন্দির আছে, চলো না আমরা সে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। তখনই আদিত্য বলে না এখানে দাঁড়াতে হবে না, আমরা এখন বাড়িতে যাব। তখন পরমা বলে যাই না আদিত্য, এমন করছো কেন, যেহেতু এত দূর এসেছি এই মন্দিরটা বলে অনেক ভালো, তো মন্দিরে গিয়ে একটু পুজোটা দিয়ে আসি। তখনই আদিত্য বলে আচ্ছা ঠিক আছে। তখনই সুদীপাকে পরমা নিয়ে আসে। তখনই আদিত্য সুদীপাকে বলে চলো, কোনো সমস্যা হলে আমাকে বলো। এরপরেই আদিত্য সুদীপাকে নিয়ে চলে যায় আর ওখানে পরমা দাঁড়িয়ে থাকে। আর পরমা ভাবে যে তুমি এখনও আমাকে চিনলে না, আমাকে একবারের জন্য তুমি ডাক দিলে না আদিত্য। এরপরেই দেখা যায় ভিতরে পুজো দিতে থাকে। পুজো দেওয়া শেষ হওয়ার পরে সবাইকে প্রসাদ দেয়। আর ঠাকুরমশাই খুবই অসুস্থ থাকে, তাই ঠাকুরমশাই কারোর সঙ্গে কথা বলতে পারছিল না। তখনই সেখানে পরমা চলে আসে আর ঠাকুরের সামনে বসে বলতে থাকে যে ঠাকুর তুমি আমাকে শক্তি দাও, যে আমি সব কিছু মেনে নিয়ে আমি যেন আবার নতুন করে জীবনটা শুরু করতে পারি। তুমি আমাকে সব কিছু ভুলিয়ে দাও, আমি সব কিছু যেন ভুলে যেতে পারি, আদিত্যর সঙ্গে সম্পর্কটা যেন আমি ভুলে যেতে পারি, আমি নতুন করে অভ্রর সঙ্গে সংসারটা শুরু করতে পারি। তুমি সেই শক্তিটুকু আমাকে দাও ঠাকুর, এটুকুই তোমার কাছে আমার চাও, আমি তো কখনো তোমার কাছে কিছু চাইনি, আজকে এই জিনিসটা চেয়েছি, তুমি আমাকে দিও ঠাকুর। এরপরেই দেখা যায় আদিত্য সুদীপাকে নিয়ে মন্দিরে চলে আসে আর ঠাকুরমশাই সুদীপাকে দেখে ওর ওজয় তাকিয়ে থাকে যে এটার খুব চেনা চেনা লাগছে ওর কাছে। তখনই দেখা যায় ঠাকুরমশাই সুদীপা কাছে আসলে চিৎকার করে বলতে থাকে যে হ্যাঁ আমি জানতাম তুই এই মন্দিরে আসবি, আমি তোর জন্য অপেক্ষা করছিলাম, তুই এতদিন কোথায় ছিলি মা, তুই আমাকে চিনতে পারছিস না মা, তুই কোথায় ছিলি আমাকে বল, তো তোকে আমি কত খুঁজেছি, কত জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও তোকে পাইনি, তুই কোথায় ছিলি, সত্য কথা বল মা, তোর জন্য আমার মনটা অনেক উদাস হয়ে থাকে। এখন দেখা যায় সুদীপা চমকে যায় যে ঠাকুরমশাই এটা কি বলছে, ঠাকুরমশাই তো ও কখনো আগে দেখেনি, কারণ এ মন্দিরে ও আগে কখনো আসেনি, কিন্তু ঠাকুরমশাই এটা কি বলছে। এটা ভেবে সুদীপা বলতে থাকে দেখুন আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমি এই মন্দিরে কখনো আসিনি, এখানে আমি কখনো আসিনি, আপনার সঙ্গে আমার কখনো দেখা হয়নি, আপনাকে আমি চিনি না, তবে আপনি কেন বারবার আমার সঙ্গে এরকম করছেন, আপনার সঙ্গে তো আমার কখনো দেখা হয়নি, তাহলে এমন করছেন কেন। তখনই ঠাকুরমশাই বলতে থাকে তুমি আমার সঙ্গে এমন করো না, তুই তো আমার সব কিছু ছিলি, তুই সুখে দুঃখে সব কথা আমাকে এসে বলতি, তোর কি সব কিছু ভুলে গিয়েছিস, বল মা, তো আমি তো খুব খুশি। এরপরে দেখা যায় ঠাকুরমশাই কালী মায়ের কাছে এসে বলতে থাকে দেখ মা দেখ তোর মেয়ে এসেছে, আজকে কতদিন পর তোর মেয়ে এসেছে, তুই দেখ তোর মেয়ে আমাকে চিনছে না, তোর মেয়ে আমার সঙ্গে অভিনয় করছে, তুই কিছু বল না তোর মেয়েকে, আমাকে চিনতে পারছে না কেন, তোর মেয়ে এতদিন কোথায় ছিল। এরপরেই দেখা যায় আদিত্যর ভাইয়েরা খুব চিন্তায় পড়ে যায় যে কি বলছে ঠাকুরমশাই, এই মেয়ে এর আগে এখানে এসেছে, মেয়ে বলছে আমি আসিনি, কিন্তু ঠাকুরমশাই বলছে এসেছে, তাহলে কি এর মধ্যে কোনো প্যাঁচ আছে, আমাদেরকে খুঁজে বের করতে হবে। তখনই দেখা যায় সুদীপা বলতে থাকে যে ঠাকুরমশাই আপনার ভুল হচ্ছে, আমি আগে কখনো এখানে আসিনি, আমি নবীনপুরের মেয়ে, আমি নবীনপুরেই থেকেছি, আমি এখানে কখনোই আসিনি। তখনই ঠাকুরমশাই বলতে থাকে তুই আবারও আমাকে মিথ্যা কথা বলছিস, আমি চিনতে এতটাও ভুল করিনি, তুই আমার সেই মেয়ে, তুই কেন চিনতে পারছিস না, তুই আমার সেই মেয়ে দীপা,
তুই কেন চিনতে পারছিস না? দীপা কথাটা শুনেই সুদীপা চমকে যায় আর বলতে থাকে, দেখুন আমি দীপা নয়, আপনি ভুল করছেন, আমি সুদীপা, আমি এখানে কখনো আসিনি। আপনি কেন বারবার আমাকে দীপা দীপা বলছেন? আমি তো বলছি আমি এখানে আসিনি। তখন জানকী বলতে থাকে, হ্যাঁ ঠাকুরমশাই, ও কখনো এখানে আসেনি, ও নবীনপুরে আমাদের বাড়িতেই থাকতো, ও যেখানেই যেত আমাদেরকে নিয়ে যেত, তাই বলছি ও এখানে কখনোই আসেনি, আপনি ভুল করছেন। তখনই ঠাকুরমশাই হাসতে হাসতে বলতে থাকে, এটা আমার কখনো চোখের ভুল না, আমি আমার মেয়েকে চিনব না এটা কখনো হতে পারে না, কারণ এটা আমার মেয়ে, আমি ওর জেঠু। আমাকে বোঝাতে আসবেন না যে ও আমার মেয়ে না, আমি এতটা ভুল কখনোই করব না। তখনই দীপা বলে যে, দেখুন আপনার ভুলই হচ্ছে, আমি এখানে আসিনি, এখন আমি এখান থেকে চলে যেতে চাই, আমি কি পুজো দিতে এসেছিলাম। তখনই ঠাকুরমশাই বলতে থাকে, তুই এখানেই বড় হয়েছিস, তুই আমার কাছে বড় হয়েছিস, তুই মেলায় হারিয়ে গিয়েছিলি, আমি তোকে ফিরিয়ে দিয়েছিলাম তোর বাবার কাছে, তুই সব কিছু ভুলে গিয়েছিস। তখন সুদীপা বলতে থাকে, দেখুন আমি কখনো মেলায় যাইনি, আর আমি কখনো হারিয়েও যাইনি, তাই আপনি আমাকে খুঁজে পাওয়ার কোনো প্রশ্নই আসে না, আপনার কোথাও ভুল হচ্ছে। তখনই ঠাকুরমশাইয়ের ছেলে এসে বলতে থাকে, বাবা তুমি এখান থেকে চলো, বাবা তুমি এখানে থেকো না। তখনই ঠাকুরমশাইয়ের ছেলে বলতে থাকে, দেখুন আমার বাবা অসুস্থ, বয়স হয়ে গিয়েছে তো তাই এরকম কথা বলছে। অন্যদিকে পরমা মনে মনে ভাবে, এর মধ্যে হয়তো কোনো একটা কিছু আছে, না হলে একটা মানুষ এভাবে কথা বলে না, হয়তো এর সঙ্গে এই ঠাকুরমশাইয়ের কোনো সম্পর্ক আছেই, আমাদেরকে খুঁজে বের করতে হবে। আসলে কে সত্য কথা বলছে, ঠাকুরমশাই না এই সুদীপা? সব কিছু যাচাই বাছাই করে দেখতে হবে। কেন জানি মনে হচ্ছে যে ঠাকুরমশাই আসলেই সত্য কথাই বলছে, এই সুদীপাই মিথ্যে কথা বলছে, কিন্তু সুদীপার মুখটাও যে অনেক চেনা চেনা লাগে আমার কাছে। তখন দেখা যায় ঠাকুরমশাইয়ের ছেলে বলতে থাকে, আপনারা চিন্তা করবেন না, আমি আমার বাবাকে নিয়ে যাচ্ছি। এই বলে ঠাকুরমশাইকে ভিতরে রেখে আসে, আর রেখে আসে সুদীপাকে বলতে থাকে, দেখুন আমার বাবা তো বয়স হয়ে গিয়েছে, আমার বাবা তো অসুস্থ, আমার বাবার কিছু মনে থাকে না, আমার বাবা অনেক পুরাতন পুরাতন ঘটনা খুলে বলে, কিন্তু সেগুলোর কোনো উত্তরই আমাদের কাছে নেই। আসলে আমার বাবার স্মৃতিশক্তি নড়বড়ে হয়ে গিয়েছে, এজন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এরপরে দেখা যায় সুদীপা বলে যে, কোনো সমস্যা নেই, যা হয়েছে ভুলে যান, আমিও ভুলে গিয়েছি। এরপরে দেখা যায় ঠাকুরমশাইয়ের ছেলে এসে সুদীপার হাতে প্রদীপের থালাটা দিয়ে বলতে থাকে যে, আপনি আজকে আরতি দিন। সে সময়ই দেখা যায় যে পরমা সেখানে এসে সুদীপার সঙ্গে পুজো শুরু করে দেয়। তখন এটা দেখে সবাই অবাক হয়ে যায় যে ওদের একেবারে খুব মনে হচ্ছে দুজন যমজ বোন। অন্যদিকে দেখা যায় অভিজিতের মা খুব চিন্তায় পড়ে যায়, কারণ ওরা এখনও বাড়িতে আসেনি। এরপরে দেখা যায় একে একে সবাই বাড়িতে আসে। তখনই আরশির কাছে বড় মা জিজ্ঞাসা করে, আরশি তোমরা এসেছো, তোমাদের ছোটদা কোথায়? তোমাদের ছোটদা আসে নেই? তখনই পরমা চুপ হয়ে যায়, আর কোনো কথাই বলে না। তখনই দেখা যায় অভিজিতের আদিত্যর বড় মা বাইরে তাকাতে আদিত্য ভিতরে আসা শুরু করে দেয়, আর আদিত্যর এই পরিবেশটা দেখে আদিত্যর বড় মা চমকে যায় যে আদিত্য এরকম বিয়ের সাজে কেন। তখনই আদিত্যর বড় মা বলে যে, আদিত্য তুমি এরকম কেন, কি হয়েছে আমাকে বলো। তখনই দেখা যায় আদিত্য সুদীপাকে নিয়ে আসে আর বলতে থাকে যে, বড় মা এটা আমার স্ত্রী সুদীপা, একে আমি নবীনপুর গ্রাম থেকে বিয়ে করে নিয়ে এসেছি, আগে তুমি ওকে ঘরে তোলো, তারপরে আমি তো সব কিছু তোমাকে বুঝিয়ে বলছি বড়মা। তখনই দেখা যায় বড়মা খুব রেগে যায়, আর রেগে গিয়ে বলতে থাকে যে, না আমি এটা কখনোই মানতে পারবো না। তুমি কি বলছো? তুমি কি সব কিছু ভেবে বলছো? তুমি আমাকে না জানিয়ে বিয়ে করে নিয়ে চলে আসবে আর আমি মেনে নেব? তুমি এটা ভাবলে কি করে? এটা কখনোই আমি মানবো না। এরপরে দেখা যায় আদিত্য বলতে থাকে যে, বড়মা আমি তোমাকে সব কিছু খুলে বলবো, আগে ভিতরে আসতে দাও। তখনই আদিত্যর বড়মা বলতে থাকে, তুই চুপ কর আদিত্য, না হলে কিন্তু তোকে একটা চড় মেরে দেবো। এই বলে দেখা যায় অপরাজিতের মা এসে আদিত্যকে চড় মেরে দেয়, আর আদিত্য চুপ হয়ে যায়। তখনই অপরাজিতের মা বলতে থাকে যে, আমি কখনোই এই গ্রামের মেয়েটিকে আমার বাড়ি জায়গা দেব না, তুই যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে রেখে আয়। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।